হয়ে গেল। উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরে যাচ্ছেন, সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার গাড়ি আসিফ স্যারের গাড়ি, আসিফ স্যার, দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন। কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি কার গাড়ি? এটা উপদেষ্টার গাড়ি, উপদেষ্টার গাড়ি। কি নাম কি? নাহিদ, নাহিদ, নাহিদ। দেখছেন গাড়ি কিন্তু সরে। কার গাড়ি কার গাড়ি? এটা আসিফ মাহমুদ নাম বলছিল উনি আমাকে, যখন বলছিল ক্রীড়ামন্ত্রী, উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, উনি আমাকে নাম্বার দিছে, বলছে আপনারা লিখিত আকারে একটা দেন, আমাদের গাড়িটা ছাড় দেন, এতটুকু বলছে। পরে যখন আমরা উনাকে ছাড়ি নাই, উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে। আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা, পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? প্রমাণিত হয়েছে। তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে করতে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন। আমি আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা, উপদেষ্টা, উপদেষ্টা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন। স্যার আমি বলতেছি লিখিত কি? এখানে আমাদের এক দফায় এক দাবি, এখানে লিখিত কি দিব? আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই। আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম, এটাই বলছি আমি। উনি ভয়েতে পালাইছে। উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল, তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস, উনি এই জন্য পালিয়ে গেছে। আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন, তাহলে আপনাদের সাথে কথা বলে বিষয়টা তো উনাকে যখন আমরা মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি, তখন উনি পালিয়ে যায়, গাড়ি ব্যাক করে পালিয়ে যায়। আমরা এখানে থাকবো 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে, তাহলে আমরা সব কর্মবিরতি, কেউ আনসার কোনো ডিটি করবে না। ডিজি মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান, উনাকে আমাদেরকে লাগবে, উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে, এটাই হচ্ছে মেন। আমাদের উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না। উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক, এটা আমরা উনাকেই সহ নিয়ে যাব। আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত, এটাই আমি বুঝতে পারতেছি। উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো, একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে, তাহলে কি আসলে কি জাতির জন্য, ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল? এখানে আমার প্রশ্নটা। বহুত কষ্ট করি আমরা, আমাদের চাকরি আছে 10 বছর, আমাদের কোনো পেনশন নাই, বাড়িতে গেলে আমরা খাজাতে যেতে হবে। আমরা 2006 সালে চাকরি করি, আমাদের খালি জ্বালা যন্ত্রণা করতে আমরা অসহ্য হয়ে গেছে। আমাদের পোলাবার লেখাপড়া করতে পারি না, বাবা মা ঠিক মতো খাতে দিতে পারি না, ওষুধপাতি কিনতে পারি না, আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর, খালি টাকার ভুক্ত। আমার তো অনেক টাকা কাটে রাখছে, আমার কোনো টাকা পয়সা দেয় না। 16,000 টাকা বেতন, আমার কোনো চাকরি, আমাদের কোনো পাই না, আমরা খরচ করে খেতে পারি না, খুব কষ্ট হয় আমাদের। এই যে চাকরি শেষ, আমরা কি করে খাবো বাড়িতে? এখন 8 মাস 9 মাস 10 মাস আমার বাড়িতে বসে থাকা লাগে। মানুষের বাড়িতে কামলা দিয়ে সারা চাকরি করে দিতে, আবার কামলা দিস কেন? এটা কি ঠিক? এসে তো খাওয়া লাগে। কোটা সংস্কার আন্দোলনে যে আমাদের আনসার সদস্য, অগণিত আনসার সদস্য মারা গেছে, এটা কেউ কোনো খোঁজ খবর নেয় না। কোনো অফিসার কর্মকর্তা, আমাদের আনসার ডিপার্টমেন্টের বলেন, অন্য ডিপার্টমেন্টের বলেন, কেউ কোনো প্রকারের খোঁজ খবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্ত্বনাটুকু, এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে।